আরেকটা বিয়ে করো। এই মেয়ে কখনো তোমাকে সংসারের সুখ দিতে পারবে না, না কখনো মা হতে পারবে। তোমার জীবনে কোনো পরিপূর্ণতা দিতে পারবে না সে। বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করা ছাড়া আর কি করবে সে তোমার জন্য? আমার বংশপ্রদীপ এখানেই নিভে যাবে। তুমি বলছো, আমি তা চুপচাপ মেনে নিব? মায়ের কথায় বিরক্ত হওয়া ছাড়া ইরাদের উপর আর কোনো প্রভাব পড়ল না। রাজিয়া বেগম ফের বললেন, আমি এই মেয়েকে বউ হিসাবে মেনে নিতে পারবো না। অলরেডি আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং আমরা স্বামী স্ত্রী, শুধু শুধু ঝামেলা বাড়াবে না। হ্যাঁ, বউ তো ঠিক আছে, তুমি ছেলে মানুষ আবার বিয়ে করবে? এই মেয়েকে সম্মতি দিতে হবে তোমার দ্বিতীয় বিয়ে, তাছাড়া বাঁচবে বা আর কদিন? ইরাদ হতভম্ব হয়ে গেল। রাজিয়া বেগম ফের চেঁচিয়ে বলতে শুরু করলেন, আমার ছেলে একটা অসুস্থ মেয়েকে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ঘুরবে আর বাকি জীবন তার রোগ ব্যায়ামের ফর্দ নিয়ে কাটাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাহলে কি মেনে নিতে পারবে? দেখো ইরা, তুমি মাকে ভুল বুঝছো। আমি তোমার ভালোটাই চাইছি। হ্যাঁ, খুব ভালো চাইছো। আমি যে মেয়েটাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি, যাকে নিয়ে সুখে থাকতে চাইছি, তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে বলছো, আর এটাই তোমার ভালো চাওয়া? রাজিয়া বেগম আকুল হয়ে ছেলের গালে হাত রাখলেন। কান্না জড়ানো কণ্ঠে বললেন, বাবা, জীবনটা ছেলে খেলা নয়। এখন তুমি আবেগে পড়ে এমনটা বলছো। তোমার পুরোটা জীবন পড়ে আছে। একাকী জীবন কাটানো যায় না। ও কয়দিন থাকবে তোমার সাথে? এই অসুখ কখনো ঠিক হবে না। বাকিটা জীবন তুমি কিভাবে একা একা কাটাবে? আমি মা হয়ে তা কিভাবে মেনে নিব? ইরাদ মায়ের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি তাকে ভালোবাসি। এসব ভালোবাসা বলতে কিচ্ছু হয় না বাবা। তুমি তোমার নিজের ব্রেনে সেট আপ করে রেখেছো তাকে ভালোবাসো, তাই ভুলতে পারছো না। তুমি একবার নিজেকে বোঝাও যে তুমি তাকে ছাড়া যে কাউকে গ্রহণ করতে পারবে, তাহলেই হবে। এটা পুরোটাই নির্ভর করে তোমার মনস্তাত্ত্বিক চিন্তার উপর। আর এই সেটআপটাই আমি করতে পারছি না। আমি তাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না মা। আমি জানি সে আমাকে পরিপূর্ণতা দিতে পারবে না, তবুও আমি তার শেষ নিঃশ্বাস অবধি তার পাশে থাকতে চাই, তাকে ভালোবাসতে চাই। তুমি কেন শুধু শুধু বাগড়া দিচ্ছ? আমি বাগড়া দিচ্ছি? আমার ছেলে যে সারাটা জীবন সুখের ছোঁয়া পায়নি, এখন এসে সেই সুখ পেলে জানা গেল তার সুখের অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। আমি তা কি করে সহ্য করব? বাহ, খুব আমার সুখের কথা ভাবছো, অথচ বোঝার চেষ্টা করছো না আমার সুখটা মূলত কিসে। আমার সুখের কারণ ভুলে অন্য কাউকে বিয়ে করতে বলছো? রাজিয়া বেগম ছেলের হাত ধরল, আদরের সহিত বলল, বাবান, পুরুষ মানুষের একাধিক বিয়েতে দোষ নেই। আর রইল ভালোবাসা, একসাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। ইরাদ করজোড়ে মায়ের হাত ধরে বলল, তুমি না আমার দাদুর মতো হয়ে গিয়েছো, আর আমাকে বাবার আদলে গড়ে তুলতে চাইছো। আর রইল ভালোবাসা, তোমরাও তো একসাথে ছিলে, কই ভালোবাসা তো হলো না তোমাদের মাঝে। বরঞ্চ তোমাদের সাথে সাথে আমাদের শৈশব কৈশোর পুরো জীবনটাই বিষাক্ত হয়ে গেছিল। রাজিয়া বেগম কেঁপে উঠল। ছেলের হাত ছেড়ে তিনি পিছিয়ে গেলেন। তার চোখের দৃষ্টি পাথুরে হয়ে গেছে। ইরাদ মায়ের ভাষা বুঝতে পারল। খানিকটা এগিয়ে গিয়ে বলল, সময় আর পরিস্থিতি মানুষকে কতটা নিকৃষ্ট করে তোলে দেখেছো? আমি তোমায় নিকৃষ্ট বলছি না, তুমি এই বলতে দাদি নিকৃষ্ট বলতে না, কারণ সে বাবার সাথে তোমার বনিবনা হচ্ছিল না দেখে বাবাকে ফের বিয়ে করাতে চাইছিল। আজ তুমিও তাই চাইছো। তুমি আমাকে আরেকটি বিয়ে করতে বলছো আমার ভালোবাসার মানুষটি অসুস্থ বলে। তুমি বলছো সে সুস্থ না হয়ে মরে যাবে, প্রত্যক্ষভাবে তার মৃত্যু কামনা করছো, অথচ আমি তাকে ভালোবাসি। তুমি আজ আমার চোখে দাদুর চাইতে নিচু হয়ে গেলে মা। দাদু তো বাবার সুখ খুঁজেছে, আর তুমি আমার ভালো খুঁজতে গিয়ে আমার সুখের মুহূর্তগুলো ছিন্ন ভিন্ন করে দিচ্ছ।
রাজিয়া বেগমের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। ইরাত মাকে এড়িয়ে সোজা হেঁটে গেল। তখনই ইমদাদ হক ইরাদের বাবা প্রবেশ করলেন। ইরাদ বাবার মুখোমুখি দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন ছুঁল। তোমার কি আমার বিয়ে নিয়ে কিংবা পূর্ণতাকে নিয়ে কোনো সমস্যা আছে? ইমদাদ হক দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে এগিয়ে এলেন, কাঁধে হাত রেখে বললেন, আমি সজ্ঞানে পুরোটা জীবনে আমার ছেলে মেয়ের সুখের সামিল হতে পারিনি, ভোগ বিলাসে মত্ত ছিলাম। আজ যখন আমার ছেলে এক টুকরো সুখ খুঁজে পেয়েছে, তখন আমি কিভাবে বাধা দেই? হ্যাঁ, জানি পূর্ণতার সামনের দিনগুলো ভীষণ চ্যালেঞ্জের, এর কোনো সুদিক নেই, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে আমার ছেলের ভালোবাসা আর সুখটাই। আমি কখনো ভালোবাসতে পারিনি, অথচ তুমি উজাড় করে ভালোবাসতে শিখেছো, যে ভালোবাসা মৃত্যু ভয়কেও পরোয়া করে না। ইরাদ বাবার হাত চেপে ধরতেই ইমদাদ হক ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার হারানোর দিনগুলি তো ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু সামনের প্রতিটা মুহূর্তে তোমার সাথে আছি বাবা। ইরাদ মাথা নাড়ল। ইরা কোত্থেকে এসেই তাড়াহুড়ো করতে লাগলো। আমরা বের হব, শপিং করার আছে, তোমরা নামাজ পড়ে এসো, দ্রুত, আজ জুমা না। ইমদাদ হক শুধালেন, কেন মা? কি যে বলো বাবা, আমার একমাত্র ভাইয়ের বউ আসবে, আমার কত কাজ বাকি। তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? বাগান বাড়ি গিয়েছিলাম, আর কি কম কাজ বল। আমার আর একটা মেয়ে আসবে, তার পছন্দ মতো পুরো বাড়ি সাজাতে হবে তো। বুঝেছি বুঝেছি। এই রাত তুই ওই দিকে দায়িত্ব কাকে দিয়েছিস? রাশেদ, ফিহা, আজহার সবাইকে, আর আমার মিষ্টি বোনকে। ইরা হাসলো, দুজনকে তাড়া দিয়ে বলল, হয়েছে, এখন দ্রুত নামাজে যাও দেখি। দুজনেই মাথা নেড়ে পা বাড়ালো। ইরাদ কিছু একটা ভেবে বলল, বাবা দ্রুত এসো, একসাথে নামাজে যাব। ইমদাদ হককে দেখে মনে হচ্ছে তিনি যেন এই মুহূর্তের অপেক্ষাই করছিলেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। হাসি মুখে দ্রুত পা বাড়ালেন ছেলের সাথে। কত বছর পর নামাজে যাবে সে, কত বড় হয়ে গেছে ছেলেটা। ইরাদ আর ইমদাদ হক একসাথে নামাজের উদ্দেশ্যে রওনা হলো। বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার সময় ইরাদ এক অদ্ভুত পরিপূর্ণতা অনুভব করলো। এই অনুভূতি এই মুহূর্তের জন্য কত ছটফট করেছিল সে। বাবাও হয়তো করেছে। হ্যাঁ, বাবা তাদের ব্যাপারে তোয়াক্কা করতো না, বেখবর ছিলেন। তারা চেয়েও বাবাকে কাছে পায়নি, কিন্তু যখন বাবা বুঝতে পেরেছে তখন সে নিজেই দূরত্ব সৃষ্টি করেছে। দীর্ঘদিন একাকিত্বের মূর্ছনা ছিল তার। ইরাদের মনে হলো বাবা তার কৃতকর্মের যথেষ্ট শাস্তি পেয়েছে। একবার পূর্ণতা বলেছিল, বাবা যেমন সন্তানের ভুল ক্ষমা করে দেয়, তা মনে রাখে না, তেমনি সন্তানেরও উচিত বাবা মায়ের ভুল না ধরা। তারা যদি ভুল হয়, অন্যায় করে, তাহলে তাদের জবাবদিহিতা নিজেরাই করবে। তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে নিজেকে কষ্ট দেওয়ার মানেই হয় না। এই যে আপনি ছটফট করছেন, কষ্ট পাচ্ছেন, কি দরকার এইসবের? বাবার কাছে যান, সব মিটিয়ে নিন। যতটুকু মুহূর্ত নষ্ট হওয়ার হয়েছে তা তো ফিরে আসবে না, তাই বলে কি বাকি মুহূর্তগুলোও নষ্ট করবেন? তার চাইতে ভালো যতটুকু অবশিষ্ট আছে উপভোগ করা। ইরাদকে পূর্ণতার কথাগুলো খুব ভাবিয়েছে। আপুকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, বাবার সাথে সব দূরত্ব মিটিয়ে নিয়েছে। ইরাদ দীর্ঘশ্বাস ফেল। পূর্ণতাকে নতুন করে ভালোবাসতে, ভালো থাকতে শিখিয়েছে, বুক ভরা শ্বাস নিতে শিখিয়েছে। মা এই জায়গায় বড্ড অবুঝের মতো করছে। হয়তো মায়ের দিক থেকে তিনি ঠিকই আছে, কিন্তু ভাগ্যের উপর যে কারো হাত নেই। মা কেন এই কথাটা বুঝতে চাইছে না? আজ মায়ের সাথে কড়া কথা বলা হয়ে গেছে, কষ্ট পেয়েছে নিশ্চয়ই। ইরাদ এভাবে বলতে চায়নি, আর যাই হোক সে জেনে বুঝে মাকে কখনো কষ্ট দেয়নি, সরি বলতে হবে। ইমদাদ হক এর মাঝেই কিসের আলাপ জুড়ে দিলেন। ইরাদ সব চিন্তা ঠেরিয়ে বাবার সঙ্গ অনুভব করতে লাগলো। তাদের চলে যাওয়া দূর থেকে পরখ করল রাজিয়া বেগম। তিনি ঈর্ষায় ঝলসে যাচ্ছেন, বিড়বিড় করে বললেন, সুযোগ বুঝে সবকটা ছেলের সাথে মিলতে চাইছে। ছেলেটা তো বাচ্চা, তাই বোঝে না, আর বড়গুলো বোঝানো বাদ দিয়ে সুযোগে সদ্ব্যবহার করছে।
কিন্তু তিনি তো মা, এভাবে ছেলের জীবন উচ্ছন্নে যেতে দিতে পারেন না। তিনি সংকল্পবদ্ধ হলেন এর কিছু না কিছু বিহিত করে তবেই ছাড়বেন শান্ত স্নিগ্ধ ছায়ায় ঘেরা একটি বসত বাড়ি। 9-10 ঘর মিলে বাড়িটা। নারকেল পাতার চিরল ফাঁক দিয়ে চিলতে চিলতে রোদ এসে ঠিকরে পড়ছে। গাছপালার দাপটে পরিবেশ অনেকটাই ঠান্ডা। শাহেদা বেগম বেশ ব্যস্ত। তাদের ঘরে আজ খুশির আমেজ। খুশি বলা চলে না অবশ্য, সবাই বেশ করে অভিনয় শিখে গেছে। কি ঘটেছে কিংবা ঘটতে যাচ্ছে তা ভুলে তারা নিজেদের মেয়েকে সুন্দর করে একটি বিদায় দিতে প্রস্তুত। পূর্ণতার চাচি আর ফুপুরা নানান পদের পিঠের আয়োজন করেছে। ঘরের বড় মেয়ের জামাই আসবে বলে কথা। পূর্ণতা বসে আছে ছোট ফুপু, তার মাথায় সিঁথি কাটছে আর নানান সব গল্প জুড়েছে। তখনই এই প্রীতি এসে হাজির হলো দলবল নিয়ে। সব ভাই বোনরা এক হয়েছে। সাদিয়া এসে জানালো, সুহানাকে অনেক কষ্টে মায়ের কাছে দিয়ে এসেছি, চল আমরা বিলের দিকে যাব। পূর্ণতা ভ্রু কুঁচকে বলল, মেয়ে ছাড়া থাকার ধান্দা? না রে ভাই, বিকেলে যাব। ওই নানির গাছে অনেক বড়ই ধরেছে, সাথী আম পুড়িয়ে এনেছে, ভর্তা করবো, চল। পূর্ণতা এক লাফে উঠে দাঁড়ালো। ছোট ফুপু রেগে গেলেন, বললেন, থাম, আর একটা সীতা দেই। পূর্ণতা ততক্ষণে পগার পার। প্রীতি হাত উঁচিয়ে বলল, পরে দিয়েন ফুপি, এখন যাই, সিজনের প্রথম আম খেতে মজাই লাগবে। দলবল নিয়ে পূর্ণতারা হেঁটে চলছে। বিলের পর বিল গিয়ে থেমেছে অদূরে। মনে হচ্ছে আকাশ আর বিল মিলেমিশে একাকার। মাঝে মাঝে গাছপালা ঘেরা কিছু ছোট্ট বসত বাড়ি আছে। দূর থেকে দেখে তা বিলের অংশ বলেই মনে হয়। বিলের অধিকাংশ এই ধান ক্ষেত, মাঝে মাঝে কিছু ভুট্টা ক্ষেত টুকি দিয়ে উঠছে যেন। শীতল বাতাস সব এলোমেলো করে দিয়ে যাচ্ছে। বাতাসের তালে ধানের শীষ দোল খাচ্ছে। ক্ষেতগুলো মধ্যে কত সবুজ, কত সোনালি। বাতাসের তালে তাদের দোল খাওয়া দেখে মনে হচ্ছে ক্ষেতে বুঝি সবুজ সমুদ্রের ঢেউ খেলছে, যা আচমকাই সোনালি ঢেউ পরিণত হচ্ছে। পূর্ণরা সব গোল হয়ে উঁচু ভিটে বসলো। সাথী কলা পাতায় ভর্তা করেছে। সে এক অভিনব পদ্ধতি। আমের তখন গুটি ধরতে শুরু করেছে। কাদাচিৎ কিছু গাছের আম বড় হয়েছে। সাথীদের গাছের আমও সে কদাচিতের অংশ। সে কাঁচা আম রান্না শেষে মাটির চুলায় পোড়ানো হয়েছে, ঠিক যেমনটি করে গোল আলু পুড়িয়ে খাওয়া হয়। পোড়ানোর পর আম পুরোই আম সত্ত্বের মতো হয়ে গিয়েছে। তা এই এখন খোসা ছাড়িয়ে শুকনো মরিচ আর লবণ দিয়ে মাখানো হচ্ছে। পূর্ণতার জিভে জল চলে এসেছে। সে প্রশ্ন করল, কিসের সাথী, একটু বেশি গলে গেল না? যদিও এতে বেশি মজা লাগবে। আর বলিস না ভাই, গরম কয়লা ছিল, একেবারে গরম চুলা। আমি আর প্রীতি আমের উপর কয়লা দিয়ে ঢেকে দিয়েছি। প্রীতি গেল শুকনা মরিচ খুঁজতে, আমি ভাবলাম একটু উল্টে দেখি আম কেমন হয়েছে। তারপর তো ইতিহাস বনে গেল রে। আমি মনের সুখে সোনা বন্ধে গান গাইছিলাম, আর যেই কয়লা নাড়া দিলাম, এমনি আম ফুটে উপরে উঠে গেল। কি উপর উঠে গেল? সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল। সাদিয়া বলল, তোর মুখে যায় নাই? পূর্ণতা হেসে বলল, এক একটা সপ্তাশ্চর্য তোরা। আম ভর্তা হতে সবাই হামলে পড়ল। আঙুলের মাথায় তুলে আম খেতে খেতে কত শত গল্প হয়েছে। হাসিতে হাসিতে একজন আরেকজনের গায়ে লুটোপুটি খেয়ে পড়েছে। গল্পের বেশিরভাগই ছিল ছোট্টবেলায় কে কি অকাজ করেছে। পূর্ণতা সবাইকে দেখলো দু চোখ ভরে। এদের সে কত ভালোবাসে। সবাই বলে এরা পূর্ণর বিচ্ছু বাহিনী। পূর্ণতা বিড়বিড় করে বলল, তোরা এমনি হাসি খুশি পূর্ণর বিচ্ছু বাহিনী হয়েই থাকিস। হাসির মাঝে প্রীতি হাত উঁচিয়ে বলল, ওই দেখ দেখ, হতু দাদু, চল বড়ই আনি। সবাই হৈ হৈ করে ছুটল। আট পৌড়ে কাপড়ে বৃদ্ধা গাছ নাড়ছে। পূর্ণরা যেতেই বলে উঠল, কি রে বু, আমি ভাবছিলাম জামু, কিন্তু এত কাজ কাম একলা হাতে সামলাই। পূর্ণতার দাদির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আর লাগবে না যাওয়া, এখন আমরাই আইসা পড়ছি, এইবার বড়ই দেওয়া লাগবো কিন্তু। বৃদ্ধা হেসে উঠল, খা ভাই খা, ওই বাড়ির বিশ্বগুলা দিনে কয়বার গাছে উঠে। তোরা আমার বোন, তোরা খেলে আমার কলিজা শান্তি। সাথী সাদিয়ার কানে ফুসুর ফুসুর করে বলল, আগে খুঁজলে ঝাড়ু মারতো, অন্যরাও কত দৌড়াইছে, আর এখন ওর সময় শেষ বলে এমনই তো রে, মানুষ যখন থাকে তখন তোয়াক্কা করে না, আর এখন শেষ সময়ে এত ভালোবাসা। আমরা মানুষরা এমন কেন? আমরা মানুষরা ভীষণ অদ্ভুত।
বৃদ্ধা গাছ ঝাঁকড়া দিতেই টুপটাপ বড়ই পড়তে শুরু করলো। পাশের দিঘির জলে বৃদ্ধা আফসোস করে বলল, আরে এখন কেমনে নিবি? আরে দাদু, পানি কম, আমি নামতেছি, আপনি খাড়ান। পূর্ণতা প্লাজো উঁচিয়ে নেমে পড়ল। দিঘির পানি স্বল্প, গোড়ালির উপর পর্যন্ত হয় কিনা রাতে মাঝে হাঁটু অবধি। বড়ই ভেসে বেশি দূর যাওয়ার আগেই সব কটা কুড়িয়ে নিতে লাগলো। পূর্ণতা একটি লালচে বড়ই নিয়ে মুখে পড়ল। গাছে শীতল ছায় আর হিম হওয়ার তার দেহ জোড়াচ্ছে। বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ছে ওড়নার বাড়তি অংশ। পূর্ণতা দুহাত প্রসারিত করে বুক ভরে শ্বাস নিতে লাগলো। এই হাওয়া, এই বিল, ঝিল, মাটি সব মিশে আছে তার আদ্যপ্রান্ত। এই মাটি, এই মানুষগুলো ছাড়া সে থাকতে পারে না, ভীষণ কষ্ট হবে। বাতাসের দাপটে পূর্ণতার খোপার বাঁধন ছেড়ে বেরিয়ে আসা চুলগুলো এখন উড়ছে। পূর্ণতা দু হাতে তার মাটি ও মাকে অনুভব করছে, তার প্রাণে আকুল আবেদন রেখে যাচ্ছে। আমাকে তুমি আঁকড়ে রেখো মা, যেমনি আমি তোমায় আঁকড়ে ধরেছি, প্রতিটা দূরত্বে, প্রতিটা একাকিত্বে। ইকলাব শুকনো মুখে গ্রুপ কল রিসিভ করলো। ফিহা তাড়া দিয়ে বলল, সবটা দ্রুত এরাদের বাসায় আয়। ইকলাব বিরস গলায় বলল, আবার ওখানে কেন? ওদের বিয়ে হয়েছে, এখন সুখে শান্তিতে বসবাস করুক, আগুন জ্বলুক আমার বুকে। রাশেদ বলল, আন্টিকে মানাতে হবে বাপ। আজহার বলল, আন্টি সব কিছু নষ্ট করার চেষ্টা করছে। ইকলাব বলল, হোয়াই ম্যান, ওনার আমার সাথে বেশি দুঃখ? তুমি তো দুঃখের সাগরে ভাসতেছ। ফিহার কথার জবাবে ইকলাব সোজা হয়ে বসলো, হাই তুলে বলল, আবার জিগা, যারা ভালোবাসতাম তার দেবদাসের মতো ওনার ছেলের হাতে তুলে দিলাম, এখন আবার যে ভালোবাসে সে ছেড়ে গেল। রাশেদ ফ্রিকে বলল, ভাইস দিতে গেছস কেন? খুব দয়ালু কিনা আমি? বলেই ইকলাব গলা ছেড়ে গান গাইতে লাগলো। এত কষ্ট কষ্ট এ বুকে। আজহার ঝাড়ি মেরে বলল, তোর কষ্টের চেতনার পারদ আকাশে উঠেছে, এসব বাদ দিয়ে বলবি কি হয়েছে? রাশেদ জিজ্ঞেস করল, আবার কি করছিস? ওরশি কেন তোকে ছেড়ে যাবে? ফিহা বলল, সবাই দ্রুত বের হ, এরাদের বাসায় গিয়ে এসব নিয়ে আলোচনা হবে। আমরা এই ক্লাবে সমস্যার সমাধানও করবো, অর্ষিকেও ফিরিয়ে আনবো। ওরশি তোকে ছেড়ে গেছে কারণ তোর কোনো পুরুষত্ব নেই। ইকলাব মুখে খাবার পুড়তে পুড়তে বলল, ট্রাই করে দেখবি নাকি? রাশেদ তার দিকে হাতের কুশন ছুঁড়ে মারল। ইকলাব পাল্টা কুশন ছুঁড়ে বলল, তুই একটা দিলওয়ালি ধর না, আর কত সিঙ্গেল থাকবি নাকি তোর নিজেরই? বলেই দাঁত খিচিয়ে হাসল। তখনই ইরাদ আর ফিহা এদিকটায় এগিয়ে এলো। ফিহা আজহারের পাশে বসে বলল, অর্ষিকে তুই কি বলেছিস? কি বললাম? কি জানি কি হলো, আমাকে মেল করলো, সে চলে যাচ্ছে। শুধু এটুকুই বলেছে? হুম, কাব্যিক ভঙ্গিতে লিখে পাঠালো। আমি ভীষণ বাজেভাবে একার প্রার্থনায় ভালোবাসা হলেও সংসার হয় না। আপনি না হয় আমার চাঁদ হয়েই থাকুন, আমি আপনাকে দূর থেকেই ভালোবাসবো। ইরাদ প্রশ্ন করল, মনে করো কোথাও একটা ভুল করেছিস কিনা? ছোটখাটো কিছু হতে পারে, তেমন বড় কিছুই করিনি। আজহার বলল, মেয়েরা এই ছোট ভুল এই বেশি ধরে বসে। ইকলাব নাক উঁচিয়ে বলল, ভাই তোরা তো মহান, এদের মুড সুইং সামলাতে হিমশিম খাস না। ফিহা ভেঙচি কেটে বলল, আহা পীরে কামেল, সারা বছর এত গার্লফ্রেন্ডকে সামলাচ্ছে। ইকবাল দাঁত খিচিয়ে বলল, ইউনো, ওরা আমাকে সামলেছে, আমি নই। ইরাদ ওদের তর্কের মাঝেই গেল না, সে অর্ষি কল দিল। ইকলাব ভেবেছে তার হয়ে কিছু সাফাই গাইবে। ইরাদ কুশলাদি বিনিময়ের পর জানালো, অর্ষি, তুমি এক্ষুনি টিকিট ক্যান্সেল করবে। দেখো কার সাথে তোমার মান অভিমান হয়েছে আমি জানি। আমি শুধু জানি আমাদের কালকের গুরুত্বপূর্ণ সময়টাতে তোমার থাকা চাই। এরপর পূর্ণ তোমাকে যেদিন ছাড়বে তুমি সেদিন যেতে পারবে। ইরাদ কল রাখলো। ফিহা বলল, যাক, প্রবলেম সলভ, ইনকলাব হ্যাপি। ইকলাব খেকিয়ে উঠল, আর বেটা কিসের হ্যাপি? হ্যাঁ, ও আমার হয়ে কিছু বলেছে? কি বলবো, আগে তুই ওর অনুভূতিকে সম্মান করতে শিখ। ইকলাব বুজুর্গদের ন্যায় মাথা নেড়ে বলল, মেয়েদের অনুভূতির অসম্মান, আবার ইরাত আফরানের চোখের বিষ। আজহার বলল, আচ্ছা শোন, ঝামেলা শেষ, এবার আন্টির সাথে কথা বলি। ফিহা বলল,
আন্টি নিজে এদিকে আসছে, রেডি গাইস? রাজিয়া বেগম এসে সবার পাশে বসলেন, কুশলাদি বিনিময় করলেন কিছুক্ষণ। ইকলাব রসিকতা দিয়ে শুরু করলো। কালকে আন্টি কোন জামদানি পরবেন ঠিক করেছেন? জবাবে রাজিয়া বেগম চুপ রইলেন। ইকলাব আইসি ভঙ্গিতে বলল, শুনেছি আন্টি মানে ইরাদের শাশুড়ি মজার মজার পিঠা বানায় আর রান্না করে। ওনাদের আর একটা বড় মেয়ে থাকলে আমিও বিয়ে বিয়ে করে নিতাম, বুঝলেন আন্টি? খালি খাউন আর খাউন। ফিহা দাঁতে দাঁত পিষে বলল, এ কি আন্টি, কে কনভার্স করেছে নাকি খাওয়ার ধান্দা খুঁজছে? রাশেদ ফিস ফিসিয়ে বলল, আমার মনে হয় ছাকা খাওয়ার পর ওর খাওয়ার রোগে পেয়েছে। ইকলাব গা ঝাড়া দিয়ে বলল, ইরাদ ভাই একা খাস না, আমাকে কিছু পার্সেল করিস। রাজিয়া বেগম আর সহ্য করতে পারলেন না, প্রশংসাগুলো তার গায়ে কাটার মতো ঠিকছে। তোমরাও সঙ্গ দিচ্ছ, কেন বুঝতে চাইছো না? রাজিয়া বেগমকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই ইরাত বলে উঠল, কি বুঝবে মা, তোমার বেইনসাফি কথাবার্তা। রাজিয়া বেগম তেলে বেগুনিয়ে জ্বলে উঠলেন, তুমি আমাকে বেইনসাফ বলছো? দেখো মা, আমি তোমাকে সবার সামনে কথা শোনাতে চাইছি না। বাকি সবাই চুপ রইল। মা ছেলের মাঝে কথা বলা সঠিক মনে হলো না। রাজিয়া বেগম দমে গেলেন না, তিনি ইরাদের হাত নিজের মাথায় রেখে বললেন, তুমি যদি এই মেয়েকে বউ হিসেবে ঘরে নিয়ে আসো তাহলে আমার মরা মুখ দেখবে। বসার ঘরে সবাই বজ্রাহত হলেন। ফিহার মনে হলো ব্যাকগ্রাউন্ড হিসেবে স্টার জলসার জিন্তা নানা বাজছে। এই রাত কিছুক্ষণ থা হয়ে রইল। সে মূলত ভাবতেও পারেনি তার মমতাময়ী মা এমন কথা বলতে পারে। কিছুক্ষণ থমকে চমকে ইরাত নড়ে চড়ে দাঁড়ালো, ভীষণ শান্ত স্বরে বলল, উপরে যে একজন আছে তিনি না শুধু বাবা মায়েদের না, সন্তানদেরও। আল্লাহ বলেছেন বাবা মায়ের অবাধ্য না হতে। তোমাদের অধিকার আছে সন্তানের ভালো মন্দ, তাই বলে সন্তানের উপর জুলুম করার অধিকার তিনি তোমাদের দিয়ে দেয়নি। আমি এত নীতি কথা শুনতে চাইনি। রাজিয়া বেগমের কথায় ইরাত আরেক দফা চটে গেল। মাথার উপর থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, এনাফ ইস এনাফ। তুমি আগে পরে যা বলার বলেছ, এখন থেকে আর বলবে না, ব্যাস। রাজিয়া বেগম ফের কিছু বলতে নিতেই ইরাত চেঁচিয়ে বলল, তুমি যদি আর পূর্ণ প্রসঙ্গে একটাও উদ্ভট আর অদ্ভুত কথা বলো তবে তুমিও আমার মরা মুখ দেখবে। এবার রাজিয়া বেগমের চমকের পালা। ইরাত রাগে গজরাতে চলে গেল। তার প্রতি পদক্ষেপ যেন রাজিয়া বেগমকে কটাক্ষ করে বলছে, তুমি ভুলে যেও না আমি তোমারই ছেলে। সবার মাঝে পিনপত নীরবতা। আজহার ওঠার জন্য তারা দিতেই ইকলাব আরেকটা ডেজার্ট মুখে বলল, ভাবলেশীন মুখে বলল, তারা মা ছেলে ঝামেলা করছে, তাই বলে কি আমি খাবো না? আজব। পূর্ণতাদের বাড়িতে খুশির আমেজ। বড়রা সবাই নিজেদের মাঝে আলাপ করছে, ছোটরা খেলছে, নিজেদের মতো মজা করছে। ব্যতিক্রম ইকলাব, সে বসে আছে পূর্ণতার দাদি নানিদের মাঝে। তার হাতে ট্রেতে হরেক রকমের পিঠে পুলি। সে একটা করে টেস্ট করছে আর স্বাদের গুণাগুণ গাইছে। সাথে দাদি নানিদের বলছে বর্ণনা করছে তাদের নাচ জামাই যে হবে তার রাজকপাল। আরেকটা বড় মেয়ে থাকলেও সেও এ বাড়িতে বিয়ে করে ফেলত। বৃদ্ধারা ইকলাবের দুষ্টুমি ধরতে পারল না। কেউ কেউ নিজেদের নাতনিদের জন্য প্রস্তাব রেখে বসল। তাদের সবার এই বয়স 16 প্রায়। ইকলাব দাদিদের সরলতা দেখে হাসল। বিদায় বেলায় সবাই একটু আবেগী হয়েছিল। ইরাদ সাদমান সাহেবের হাত ধরে বলেছিল, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, পূর্ণতার দেখভালের দায়িত্ব আমার। তিনি কিছুটা আশ্বস্ত হলেন, তবুও কষ্ট বাড়ল বই কমল না। প্রীতি ইরাদকে কড়াই গন্ধায় বুঝিয়ে দিল তার বোনের খেয়াল রাখার ফর্দ। ইরাদ তার গাল টেনে দিয়ে বলল, ম্যাডাম আপনার কি কাজ মনে আছে? প্রীতি মাথা নেড়ে জানালো, মনে আছে। তুমি কিন্তু আমার আপুর খেয়াল রাখবে। ইরাদ নাটকীয় ভঙ্গিতে বলল, জैसे आपकी হুকুম মালিকা। প্রীতি হেসে কুটি কুটি ইমদাদ সহ সাদমান সাহেবের সাথে কোলাকুলি করে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি আমার আরেকটি মেয়ে নিচ্ছি। পুরো সময় রাদীপকে দেখা না গেলেও গাড়িতে ওঠার সময় দৌড়ে এলো। পূর্ণতার হাতে কাঁচা পাকা তেঁতুল দিয়ে বলল, গাড়িত খাস? পূর্ণতা চেঁচিয়ে বলল, ও বাড়িতে যাস কিন্তু তোকে। রাদীপ হাত নাড়িয়ে বলল, যাব মানে? তা না হলে আমার বাঘের কাচ্চি কে খাবে? পূর্ণতা ভেঙচে বলল, দেব না। রাদীপ হাত নেড়ে বলল,
আমি নিয়ে খেতে পারি, দূর হ। গাড়ি এসে থামলো বাগান বাড়ির সামনে। ইমদাদ হক পূর্ণতাকে এগিয়ে নিয়ে এলেন, বললেন, আমাদের সববার প্রচেষ্টা ছিল তোমার ক্ষুদ্র বাড়িটিকে রাঙিয়ে তোলার। পছন্দ হয়েছে? পূর্ণতা চারপাশ পরখ করতে লাগলো। প্রবেশদ্বারের এক পাশে বাগান বিলাসের সাদা আর গোলাপি ভ্যারাইটিস, আরেক পাশে লাল টকটকে কামলিং রোজ। গাছগুলোতে ঝাঁকড়া ফুল, দুধারে ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আস্তরণ তৈরি করেছে। আর বাড়ির বাউন্ডারির দেয়ালে নীলকণ্ঠ আর অপরাজিতার মেলা। দেয়ালে এঁকে বেঁকে বেয়ে ওঠা সবুজ লতার মাঝে ঘন ঘন নীল এবং সাদা অপরাজিতা সত্যি নজর কাড়া। পূর্ণতার মন খুশিতে ভরে উঠল। সে উচ্ছ্বাসে প্রশ্ন করল, আমার বাড়ি? ইমদাদ হক মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, তোমার। পূর্ণতা ভেতরে প্রবেশ করল। সে বাড়িটি দেখতে চাইল। ইরাদ বলল, কাল সকালে ঘুরে দেখবো কেমন? পূর্ণতা অবুঝের ন্যায় প্রশ্ন করল, একসাথে? হ্যাঁ, একসাথে। বড়রা সবাই সামনে চলে যাওয়াতে ইরাদ পূর্ণতার হাত ধরে হাঁটতে লাগলো। ইকলাব ধূপধাপ পায়ে এগিয়ে এলো, গলা খাকারি দিয়ে বলল, সিঙ্গেলদের সামনে প্রেম করিয়া লজ্জা দিবেন না। পূর্ণতা ইরাদ ফট করে হাত ছেড়ে দিল। ইকলাব তাদের দুজনের মাঝে শেষ দিতে দিতে হেঁটে চলে। অর্শিফ রেগে বলল, বজ্জাত লোক কারো শান্তি দেখতে পারে না। রাতে টুকটাক আনুষ্ঠানিক ছিল, তা ইরা বেশ কড়া হাতেই সামলেছে। পূর্ণতা তখনও ঘুমে। ইরা এই ঘুম পাড়িয়ে দিয়েছে। এমনিতেই অসুস্থ শরীর। পূর্ণতা আর ঈশা একসাথে ঘুমোচ্ছিল। ফিহা অর্শি সাজগোজের যাবতীয় জিনিসপত্র নিয়ে হাজির হলো। ইরা প্রশ্ন করল, তোমরা ওদের রুমে সাজাবে, কিছু প্ল্যান করেছো? ফিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ আপু, গতবার আমাদের পছন্দসই করেছিলাম, এবার ভাবছি ইরাদ আর পূর্ণর ইচ্ছে মতো সাজাবো। আচ্ছা, তবে জিনিসপত্র লাগবে লিস্ট করে দিও, আনিয়ে নিব। না আপু, রাশেদ নিয়ে এসেছে, আমি ওদের বলে সাজিয়ে দিতে। ওসি তুমি পূর্ণকে তৈরি করো, আমি আসছি। অর্শি মাথা নাড়ল। ইরা বলল, একটু বস, আমি ওদের খাইয়ে দেই। ইরা ভাত মাখিয়ে ঈশা আর পূর্ণতাকে খাইয়ে দিতে লাগলো। ঈশা ঘুমু ঘুমু চোখে বলল, আমি আজকে মামিমার কাছে ঘুমাবো। অর্শিত ঠোঁট টিপে হাসলো। ফিহা পুরো বাড়ি খুঁজে কারো টিকিটাও পেল না। ঘর থেকে বেরোতেই দেখলো সবাই মিলে আড্ডা দিচ্ছে, আয়েশ করে চা খাচ্ছে। ফিহাকে দেখা মাত্রই ওদের কথা থেমে গেল। অযথাই একজন আরেকজনের পিঠ চাপড়ে হাসতে লাগলো। ফিহা ভ্রু কুঁচকে বলল, কিছু কথা হচ্ছিল, আমাকে দেখে থেমে গেলি কেন সবাই? ইকলাব বলল, বলদি ফিহা, ছেলেরা একসাথে কত আলাপ করে সব জিজ্ঞেস করতে নেই। ফিহা বুঝতে পারল কোশ্চেন গোয়িং রং। আজহার প্রশ্ন করল, কোনো দরকার ছিল তোমার? ফোন করলেই পারতে। এত কথা ফোনে বলা যেত না? রাশেদ যা যা আনতে বলেছিল এনেছিস? রাশেদ মাথা নাড়ল। আজহার বুঝতে পেরে তারা দিয়ে বলল, চলো হাতাহাতি কাজ শেষ করে দেই, ঘুম পেয়েছে। ইকলাব বুঝতে পেরেও গো ধরে বলল, কোথায় কি কাজ? ফিহা দাঁতে দাঁত চেপে বলল, ওদের ঘরটা সাজিয়ে দিবি। আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে। আজহার বলল, আরে বেটা, নড়েচড়ে বসলেই ঘুম ধেই ধেই করে পালাবে। তা পালাবে? আমি সিঙ্গেল মানুষ হয়ে এত ঘর সাজাতে পারবো না। রাশেদ বলল, ঢং করিস না তো, তবুও তো তোর উত্থান পতন আছে। আমায় দেখ, আজন্ম সিঙ্গেল। ইকলাব উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, রে ভাই, কয়বার বাসর করা লাগে তোর? মেয়েটা না অসুস্থ? ইরাদ হতভম্ব হয়ে গেল। ফিহা কিছু না শোনার ভান করে চলে গেল। ইরাদ ইকলাবের পিঠে কিল বসিয়ে দিল। গজরাতে গজরাতে বলল, মুখে লাগাম দিতে পারিস না? একটু লজ্জা করে না তো? ফিউ ছিল এখানটায়। 2 বার বাসর করছিস, লজ্জা তো তোর হওয়া উচিত। ইরাদ ইকলাবের সাথে তর্কে গেল না। এর সাথে পারা যাবে না। সে প্রস্থান করল। ঘর সাজাতে বেশি সময় লাগেনি, কাজ অল্প ছিল। সাজানো সম্পূর্ণ হয়েছে বেশ আগেই। তার মাঝে ফিহারা কী সব রিচুয়াল করেছিল। অর্শি পূর্ণতাকে সাজিয়েছে বেশ মিষ্টি করে। পূর্ণতা লাল বেনারসির সাথে লাল দোপাট্টা নিয়েছে, সাথে হালকা সাজ আর গহনা। ফিহা তার দুহাত আর খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছিল। ঘরটা মোম আর গোলাপ দিয়ে সাজানো হয়েছিল। সাথে অর্শি ফুলদানিতে অনেকগুলো রজনীগন্ধার তোড়া রেখে দিয়েছে। ব্যাস, রাজকীয় সাজ। ওরা পূর্ণতাকে ঘরে রেখে বিদায় নিল।
সে বসে বেশ কিছুক্ষণ ইরাদের অপেক্ষা করছিল, কিন্তু ইরাদের আসতে বেশ দেরি হচ্ছিল। ওদিকে ইকলাবেরা ইরাদকে পাকড়াও করেছে। ইরাদ কথা না বাড়িয়ে তাদের চাহিদা মতো ক্যাশ আউট করলো, তাতেও ওরা ছাড়ল না। আজহার বলল, তুই ভাই এত দ্রুত মেনে যাস কেন? ইকলাব বলল, শালা শুধু বইয়ের কাছে যাওয়ার তারা। ইরাদ মাথা নেড়ে বলল, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আমি কিছু অ্যাকাউন্টের জন্য তাকে অপেক্ষায় রাখবো? রাশেদ মাথা নাড়িয়ে বলল, প্রেমিক পুরুষ কিনা সে? ইকলাবের করে ঈশা ছিল, সে প্রথম থেকেই সবার কার্যক্রম দেখছিল। হুট করে আবদার করে বসলো, আমি আজ মামা আর মামির সাথেই ঘুমাবো। তাদের ঘরটা কি সুন্দর লাগছে, ওয়াও। ঈশা গালে হাত দিয়ে মামার কোলে যেতে চাইল। ইরা কি বলবে খুঁজে না পেয়ে প্রস্থান করেছে। সে কিছুটা লজ্জাও পেয়েছে বটে। মেয়েটা এমন অদ্ভুত আবদার শিখেছে, ইকলাবের চোখ জ্বলে উঠল। সে বলল, ভালো হয়েছে, এখন বাগ্নিকে নিয়েই যাবি তুই। ইরাদ চড়ে গেল। তাহলে আমার ক্যাশ ফেরত দে। ইকলাব হাত সরিয়ে বলল, এমন ছোট লোকের মতো করতেছিস কেন ভাই? তোর ঢং দেখে মনে হয় আজকে মাত্র বিয়ে করেছিস, অথচ এর আগে তোদের এমন এক। তুই শুধু আগের নিয়ে পড়ে আছিস কেন? হিসাব বরাবর বস, আগের বাদ দিব কেন? লাগে ওই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ছিস তুই। ইরাদ পুরো দমে রেগে গেছে। হ্যাঁ, তাহাজ্জুদেই পড়েছি। তারপর তো। ইকলাব কানে হাত দিয়ে বলল, তওবা আস্তাগফিরুল্লাহ, ছোট বাচ্চাদের সামনে কি বলিস এসব? বলে সে হাঁটা দিল। সাথে নাটকীয় ভঙ্গিতে অর্ষিকে টেনে নিয়ে গেল। যেতে যেতে বলল, তুই বাচ্চা মানুষ এসব কি শুনিস? হুসরে পাকামো আবার চোখে বিষ। ইকলাব ঈশাকে তার মায়ের কাছে দিয়ে অর্ষিকে নিয়ে বাইরে চলে গেল। ভরা পরিমায় যেন পৃথিবী ভেসে যাচ্ছে। অর্ষি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার হাত ধরে রাখা ইকলাবের হাতের দিকে। সে তো এতটুকুই চেয়েছিল, কিন্তু এই চাওয়াটাই যে বৃহৎ হয়ে গেল শেষ অবধি। অর্ষি তার হাত ছাড়িয়ে নিল। ইকলাব হাত পা ছড়িয়ে ঘাসের উপর বসে পড়ল। অর্ষি কাট কাট গলায় বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? শুনছি দেশ ত্যাগ বনবাসে যাচ্ছিস, কোন দুঃখে বল শুনি? তা জেনে তোমার কাজ নেই। এতদিন ইচ্ছে হয়নি, এখনো লাগবে না। বেশ লাগবে, বলে ফেল। প্লিজ ডোন্ট অ্যাক্ট লাইক ইউ কেয়ার্স। আই এম রিয়েলি কেয়ার। অর্ষি মুখ ফেরালো। চলে যেতে নিতেই ইকলাব হাত টেনে পাশের চেয়ারে বসিয়ে দিল। অর্ষি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। ইকলাব মাথা চুলকাতেই, অভিমান তার কাছে সবচেয়ে বেখাপ্পা লাগে। মেয়েদের এই অভিমান। তার জীবনে প্রেমিকার আনাগোনা বহু হলেও কারো অভিমান ভাঙানো হয়নি। সত্যিকার অর্থে প্রেমিকার স্থানে ছিল ফিহা। তার অভিমান নিয়ে ইকলাব সে বেশ নাকানি চুবানি খেতে হতো। যখন সে বুঝতে পেরেছিল ফিহা বেশ সহজ সরল, তার এই খামখেয়ালি বেপরোয়া জীবনে মিশে গেলে ফিহা কখনো ভালো থাকবে না, তখন নিশ্চুপ সরে এসেছিল। তারপর পূর্ণতা, তাকে সে এক পাক্ষিক চেয়েছে। পূর্ণতাকে চাওয়ার পর মনে হতো বাউন্ডলে জীবন ছেড়ে সাংসারিক হতে। তার সুযোগও এসেছিল। তখন ইরাদকে পূর্ণতার চিঠি না দিলে এখন ইরাদের জায়গায় সে থাকতো। কিন্তু ভালোবাসায় একটা ব্যাপার আছে, ভালোবাসার মানুষকে সুখে থাকতে দেখা একদম অজীব। হোক না সে সুখ আমাদের ছাড়াই। তাই তো মানুষ এক শিল্প শিখেছে, তাকে ভালোবাসো তো যেতে দাও। ইকলাব ও পূর্ণতাকে যেতে দিয়েছে। ইকলাব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইসি, পূর্ণতাকে নিয়ে তোর আপত্তি? অর্ষি নড়ে বসল। ইকলাবের এই ইসি ডাকটাই তাকে নড়বড়ে করে দেওয়ার জন্য যথেষ্ট। ইকলাব ফের বলল, দেখ, পূর্ণতার ব্যাপারটা আমার লাভ অ্যান্ড ওয়ান সাইডের মতো। এখানে সে কিছুই করেনি, অথচ আমার ব্যাপারটা হয়েছে মার ডালা। তুই বুঝতে পারবি, যেমন আমি কিছুই করিনি তবুও তুই মার গিয়া। এখন পূর্ণ আমার চোখে এক সম্মানের জায়গায়। সে আমার বন্ধুর স্ত্রী। হ্যাঁ, একসময় আমি তাকে চাইতাম। সে আক্ষেপ, সে পূর্ণতার হিসেব আরেক। আমি তাকে সেদিন এই চির বিদায় দিয়ে এসেছি যেদিন সে ইরাদের হয়ে যাওয়ার সম্মতি দিয়েছিল। আমার পূর্ণতাকে নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে? অর্ষি অন্যদিকে ফিরে গেল। তার গলা ধরে এসেছে, যে কোনো সময় কান্না করে দেবে। আর যাই হোক, এই মেয়ের কান্না ইকলাবের সহ্য হয় না। ইকলাব বুঝতে পেরে জিজ্ঞেস করলো, ইসি, বল আমাকে কি করেছি? অর্ষি ধরা গলায় বলল, কিচ্ছু করনি তুমি।
তোমার তো আমার থাকা না থাকায় কিচ্ছু যায় আসে না, তুমি আবার কি করবে? কি বলছিস সেসব? ঠিকই বলেছি। তোমার প্রেমিকরা আমাকে কল দিয়ে দিয়ে যখন বলতো আমি বিশ্বাস করতাম না, এখন তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। ইকলাব দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পেরে সুইচ ঠিক কোন জায়গাটা থেকে অন হয়েছে। সে অর্ষির দিকে এগিয়ে গেল, তার বরাবর বসে বলল, ইসি, তুই তো জানিস আমি আর সবার মতো না। আমার একটা প্লে বয় ছেলে, যার কোনো স্থিরতা নেই। আমি ভাউন্ডলে, তুই সিদ্ধান্ত নিয়েছিস আমাকে স্থিরতা দিবি, লাইক মরুভূমিতে ধান চাষ। এই ধৈর্য শক্তি নিয়ে কি সত্যি সম্ভব আমার সাথে জীবন কাটানো? আমি না থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না। ইকলাব দীর্ঘশ্বাস ফেলল। ইসি, আমার জীবনে অনেক মেয়ে এসেছে, তাদের অনেককেই আমি ভুলে গেছি। ওরা জানতো আমি টাইম পাস করছি, আমিও জানতাম। তাদের জন্য টাকা ছিটানো ছাড়া আমি কিছুই করিনি। শুধু দুইজন নারী, ফিহা, পূর্ণতা অ্যান্ড দে মিনস লট ফর মি। অথচ তোর তাদের সাথেই সবচেয়ে বেশি সূক্ষ্মতা। আর যাদের নিয়ে জেলাস করছিস তাদের নামও আমার মনে নেই। ওরা মূলত চাইছেই আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে, যাতে তারা আমার মানি বেনিফিট পেতে পারে। অর্হি মাথা নেড়ে বলল, কি? দেখ, মরুভূমির ধান চাষ ইম্পসিবল, তোমার কম্প্রোমাইজ করা উচিত কিছুটা। আচ্ছা ডান, আমি ক্যাকটাস হয়েছে না কম্প্রোমাইজ। অর্ষির হাসি পেল, তবুও সে গো ধরে বসে রইল। বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল, বেশ, তবে আমাকে প্রমাণ দাও। পরশু আমার সাথে চলো, সব ভুলে সব পেছন ফেলে আমার নতুন করে বাঁচবো। ইকলাব শান্ত কণ্ঠে বলল, ভালোবাসার কোনো প্রমাণ হয় না। আমি অত নীতি কথা শুনতে চাই না। আমি পরশু অপেক্ষা করব, অপেক্ষায় থাকবো সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আসার। অর্ষি কথা শেষ করে উঠে দাঁড়িয়ে পা বাড়ালো। সে এখন খুব করে কেঁদে নেবে, চলে যেতে নেবে। তখনই ইকলাব তার হাত ধরে দাঁড় করালো, বলল, সব কান্নাকাটি তো ইকলাব ভাইয়া কাঁধে ঝুলেই করছিস, এখন ইকলাবের জন্য কাঁদবি একা কেন? অর্ষি হাত ছাড়ানোর চেষ্টা করলো। ইকলাব বলল, বস না, আমি অনেক জ্যোৎস্নাবিলাস করেছি, তবে একা একা আজ বড্ড লোভ হচ্ছে কার সঙ্গ পেতে। এত লাগবে না। অর্ষির কথাই ইকলাব তার হাত ছেড়ে দিয়ে ফের ঘাসের উপর বসে পড়ল। অর্ষি ধপাধপ শব্দ তুলে চলে গেল। ইকলাব এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে রইল। সে একা, ভীষণ একা, এই চাঁদের মতোই একা। ইকলাব তার ভাবনা শেষ করার আগেই অর্ষি দৌড়ে এসে ইকলাবের এক হাত জড়িয়ে ধরে বসে পড়ল তার বাহুতে মুখ গুজে। ইকলাব পড়তে পড়তেও সামলে নিল নিজেকে। অর্ষি গুনগুন করে কাঁদতে কাঁদতে বলল, তুমি ভীষণ বাজে, আমাকে শুধু কষ্ট দাও। ইসি, আমার জীবনের ডার্ক সাইডগুলো তোর চাইতে ভালো কে জানে, কিন্তু তবু আমার সাথে চলা এত সহজ হবে না। আমি সত্যি ভীষণ বাজে রে। তা না হলে মায়ের মৃত্যু মিথ্যা সাক্ষী দিতাম। তুই আমাকে আলো আনতে চাইছিস, আমার সবটুকু অন্ধকার শুষে নিলে তবেই আলো আনতে পারবি। তুই ঠান্ডা মাথায় ভেবে নে ইসি, আমি কিন্তু। অর্ষি মুখ তুলে ইকলাবের মুখ চেপে ধরল, বলল, আমার তোমাকে চাই, আলোতে আধারে খারাপ ভালো বাজে সবটুকুতে চাই। আমার শুধু আমার, আর কারো না। জেনে বুঝে অঙ্গারে জ্বলতে চাইছিস? তোমাকে চাইছি, সবটুকু খারাপ ছড়িয়ে গেলেও চাইছি। অর্ষি ইকলাবের বাহুতে মুখ গুজে আবার ফুপিয়ে উঠল। তার চোখের পানি মুছে দিয়ে ইকলাব কপালে আলতো চুমু খেল, কানের কাছে ফিস ফিসিয়ে বলল, যা, ইকলাব ফারাজকে তোর হাতে সপর্দ করলাম। ভীষণ ক্লান্ত, পরিশান্ত, সে কিভাবে সামলে রাখবি আমি জানি না। অর্ষির হাতে বন্ধন আরো গাঢ় হলো। ইকলাব মৃদু হেসে চাঁদের পানে তাকালো। আশ্চর্য, চাঁদ দ্বিগুণ আলো ছড়াচ্ছে। ওই তো চাঁদের আশেপাশে ছোট্ট নক্ষত্র জলজল করছে, তার মতো আর অর্ষির মতো। সে সব মন্দ জেনেও তাকে চায়, শুধু তাকে। পূর্ণতা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, জানালার পর্দা সরিয়ে চাঁদ দেখতে লাগলো। রুমটা মোমের আলোয় আলোকিত ছিল এই যাবৎ, এখন চাঁদের আলোয় ভরে উঠল। আজকের চাঁদের আলো বেশ স্পষ্ট। পূর্ণতার ধারণা ইরাদ আসার আগে মোমগুলো ফুরিয়ে যাবে। লোকটা এত দেরি করছে কেন? তখনই শব্দ করে দরজা খুলে ইরাদ প্রবেশ করলো। দরজা চাপিয়ে ইরাদ এগিয়ে এলো। পূর্ণতা মিষ্টি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ইরাদ হেসে
সালামের জবাব নিল। পূর্ণতার দিকে এগিয়ে গেল, মাথায় হাত রেখে বলল, বেশি দেরি করে ফেলেছি, সরি ফর লেট। প্রিয় মানুষের অপেক্ষা মধুর হয়। তাই ইরাত একটি খাম বাড়িয়ে দিল। পূর্ণতা হাত বাড়িয়ে গ্রহণ করল। এটা কি? আপনার দেনমোহর। এত টাকা কি করব আমি? এটা সম্পূর্ণ আপনার হক, আপনার ইচ্ছা। এখন রাখুন তো, পরে নেব। ইরাত চেকটা ড্রয়ারে রেখে পূর্ণতা বরাবর দাঁড়ালো। বুকের বাঁ পাশে হাত দিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতা ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? ইরাত বুক পকেট থেকে পূর্ণতার জন্য এক মুঠো বুনো ফুল বের করলো। পূর্ণতা হা করে তাকিয়ে রইল। ইরাত ফুলগুলো পূর্ণতার দিকে বাড়িয়ে দিল। পূর্ণতা হাত বাড়িয়ে ফুলগুলো গ্রহণ করলো। নাকের কাছে নিতেই পূর্ণতা তীব্র বুনো ঘ্রাণ পেল। সে অবাক হয়ে বলল, তাজা ফুল? হ্যাঁ, এখন কোথায় পেলেন? আমার বউয়ের জন্য কুড়িয়ে এনেছি। পূর্ণতার মনের প্রজাপতি উঠতে শুরু করলো। তার ভীষণ ছোট্ট এই পছন্দটাও এত গুরুত্বপূর্ণ কারোর জন্য। সে সত্যি ভাগ্যবতী। ইরাত ঝেড়ে কাশলো, আবেশে জড়ানো গলায় বলল, এই ভরা চৌধুরী ভাই, আমার চন্দ্রবতীকে দেখতে চাইছি। পূর্ণতা সোজা হয়ে বলল, এই 1 মিনিট ভালো করে ঘুমটা দিয়ে নিই, তা না হলে বউ বউ ভাইব আসবে না। জি, আর কি করবেন? আরো অনেক কিছু। বলেই পূর্ণতা লম্বা ঘোমটা টানলো। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, নিন, এবার হয়েছে। ইরাত স্মিত হাসলো। সে পূর্ণতার দিকে হাত বাড়িয়ে দিল। আলতো হাতে ঘোমটা সরিয়ে নিল। চাঁদের আলোয় পূর্ণতার মুখখানা দারুণ মায়াবী ঠেকছে। ইরাত পূর্ণতার থুতনি উঁচিয়ে চাঁদের আলোয় তার মুখখানা অবলোকন করলো। অবাক নয়নে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, হাই মাশাল্লাহ। পূর্ণতা লজ্জা পেয়ে গেল। ইরাত ফের বলল, আমি কি আমার প্রথম চুমু খেতে পারি? পূর্ণতা আলতো ভঙ্গিতে মাথা নাড়ল। ইরাত পূর্ণতার হাত মুঠো পাকিয়ে নিয়ে নরম কোমল হাতখানা মৃদু কাঁপছিল। ইরাত হাতের উল্টো পিঠে চুমু খেল। পূর্ণতার চোখ বন্ধ করে ফেলল। ইরাত পূর্ণতার কোমর জড়িয়ে তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে নিল। সে পূর্ণতার কপালে গাঢ় চুম্বন করল। পূর্ণতার চোখ মুখ খিচে কাঁপাকাঁপি বন্ধ করার চেষ্টা করল। ইরাত নাছোড়বান্দা। সে পূর্ণতার গালে ঠোঁটে অনবরত চুমু খেয়ে তবে থামল। ততক্ষণে পূর্ণতা জমে গেছে। ইরাত অবাক হয়ে দেখতে থাকলো, শুধালো, সবসময় তিরিং বিরিং করতে থাকা মিস ফরিং কুপকাত। পূর্ণতা আধো গলায় জবাব দিল, কারণ সে এখন মিসেস। ইরাত হাসলো। পূর্ণতা বলল, একটু তো ছাড়ুন, আমি দম ফেলবো। ইরাত হাতে বাঁধন আলগা করে বলল, আচ্ছা, সুযোগ দেওয়া হলো একটুখানি দম ফেলার। পূর্ণতা সুযোগ পেয়ে ছুটে যেতে যেতে বলল, অসৎ লোক। ইরাত তাকে ফের পাকড়াও করলো। উল্টো পিঠে দুহাতে বাহু বন্ধনে ফের আবদ্ধ করলো। পূর্ণতার ঘাড়ে থুতনি রেখে বলল, অপবাদ দেবে না ফরিং, সম্পূর্ণ সৎ। ইরাত আরেকটু গভীর স্পর্শ দিয়ে জিজ্ঞেস করলো, কি? পূর্ণতা ফের জমে গেল। ইরাত তার মুখ পূর্ণতার কানের কাছে নিয়ে গেল, ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার পূর্ণতা? ইরাদের নাক পূর্ণতার নাকের সাথে ঠেকছিল। সে শিরশির অনুভব করে ঘাড় বাঁকা করতে এবার ইরাদের নাক মুখ পূর্ণতার ঘাড়ে গিয়ে ঠেকল। ইরাত ফের প্রশ্ন করল, তুমি আমার পূর্ণতা? পূর্ণতার নিভে যাওয়া গলায় জবাব দিল, শুধু আমার? ইরাত নিঃশব্দে হাসল। পূর্ণতাকে নিজের দিকে ফেরালো। তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ দূরত্বও নেই। ইরাত কপালে কপাল থেকে ভীষণ শান্ত কণ্ঠে শোধালো, আমার হবে পূর্ণ? পূর্ণতা থমকালো, চমকালো। হিম করা সে আবদার, অনুভূতি, আবেগ পূর্ণতাকে কাঁপিয়ে তুলল। ইরাত ফের বলল, আমার হবে? এই শীতল চাহনি মর্মবেদী আবদার পূর্ণতাকে দিশেহারা করে তুলল। ইরাদের পাগলামো বেড়ে চলেছে। পূর্ণতা হাঁসফাঁস করে উঠল। তার গলা কাঠ হয়ে আছে, জিভ শুকিয়ে যেন উচ্চারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার কানে চক্রাকারে বেজে চলেছে ইরাদের একটি মাত্র আবেদন, শুধু আমার, সম্পূর্ণ আমার। পূর্ণতা জড়ানো কণ্ঠেই বলল, তবে কার হব? কে আছে আমার? সকালে পূর্ণতার ঘুম ভেঙেছে আজানের সুরে। সে নামাজ আদায় করে হাঁটতে বের হয়েছে। ইরাত তখন মসজিদে। পূর্ণতা মাথায় ওড়না দিয়ে বড় ঘুমটা টেনে নিল। সে বাড়িটা পরক করতে চাইছে। পূর্ণতা খালি পায়ে হাঁটছে। নরম ভেজা ঘাসে পা ফেলে হাঁটতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে।
সকালে শীতল আমেজে তার শিরশিরে অনুভব হচ্ছে। বসন্তের প্রায় শেষ দিকের সময়টা, রাতের খানিকটা কুয়াশা, ভোরবেলায় শিশির রূপ ধারণ করে হেঁটে পূর্ণতা বাড়ির সামনের দিকটায় এলো। বাড়ির সামনের লম্বা লন, হাঁটার পথের দুপাশে গোলাপের শাড়ি, এখানে বনসাই করে কাটা গোলাপের ভ্যারাইটিস রঙগুলো মিলেমিশে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে বেশ যত্ন নেওয়া হয়। গাছে জেগে ধরেছে ফুল, এই পথে হাঁটলে সুগন্ধ আর সৌন্দর্য নির্মলতা ছড়ায়। পাশে লনে জবা, রঙ্গন, কাঠগোলাপের এলোমেলো শাড়ি। এই গাছগুলো বেশ পুরনো দেখেই বোঝা যায়। গোলাপের শাড়িগুলো নতুন মনে হচ্ছে। রঙ্গন, জবার মাঝে মাঝে দেখা মিলছে কিছু ফল গাছ। প্রতি পদের একটাই গাছ, মনে হবে কোনো গৃহিণীর স্বপ্নের কর্নার। যেমন একটা করে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল ইত্যাদি ফল গাছ একটা করে, কিন্তু কোনোটাই বাকি নেই। পূর্ণতা একটি বাসরলতা দেখতে পেল। গাছ বেশ পুরনো বলেই এত ঝোপ বেয়ে গেছে, তার লতাগুলো বাতাসে সুন্দর করে দোল খাচ্ছে। বাসরলতার ফলেই সামনের দিকের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। মনে মনে সে শ্বশুর মশাইয়ের তারিফ করল। পূর্ণতা পা টিপে টিপে পাশের দিকে হাঁটা দিল। বাড়ির অবস্থান এক পাশে, আর অপর পাশটা ঘাসের বিস্তীর্ণ এলাকা। যতদূর চোখ যায় বাহারি রঙের ফুল আর সবুজ গাছপালা অন্যরকম প্রশান্তি দেয়। বাড়ির সীমানা প্রান্তের দেয়াল ঘেঁষে দু সারিতে কিছু আকাশমণি গাছ, তারপর কিছু ঝাড়ুল আর কৃষ্ণচূড়া। আকাশমণি জেগে আছে হলদে ফুলে, নিচটায় হলুদ আস্তরণ পড়েছে। জারুল গাছে এখনো ফুল ধরেনি। পুরোটা এগিয়ে গেল। বাড়িটা বেশ বড়, এখনো তার অর্ধেকটাই দেখা শেষ করতে পারেনি। সে অবাক হয়, লক্ষ্য করল মাঝখানে হার্ট শেপ দিয়ে চারা গাছ লাগানো। সে গাছগুলো চিনতে পারছে না। ধারণ দেখে লিলি মনে হচ্ছে, তবে দুটো জোড়া হার্ট এর মাঝে বেশ নজর করা পদ্ধতি পর্তুলিকা লাগানো আছে। লাল সাদা পর্তুলিকা ও মাস রোজের সমন্বয়ে বেশ যত্ন করে লেখা আছে পূর্ণতা। লাল সাদা ফুলগুলো বাতাসে দোল খেয়ে মাথা নাড়ছে, একে অপরের সাথে মিশে যাচ্ছে। তাদের উপর ছোট্ট ছোট্ট হলদে প্রজাপতিরা নেচে বেড়াচ্ছে। পূর্ণতা অবাক হয়ে দেখল এই নান্দনিক দৃশ্য। পূর্ণতাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তখনই পেছন থেকে কেউ পূর্ণতার হাত স্পর্শ করতেই সে চমকে পেছনে তাকালো। ইরাত নির্মল হাসি উপহার দিল। পূর্ণতা বেশ হয়রান হয়ে আঙুল উঁচিয়ে বলল, শুধু পূর্ণতা? ইরাত কোথায়? ইরাত তার হাত দিয়ে পূর্ণতার বুকের বাঁ পাশটা লক্ষ্য করে বলল। পূর্ণতার অবাক হয়ে যাওয়া মুখশ্রীতে হাসি ভর করেছে। ইরাত তার হাত ধরে এগিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে ফুল কেমন কী রূপে আছে তার কিছুই পূর্ণতার দেখা হলো না। সে দু চোখ ভরে তার নিজের মানুষটাকে দেখল। ইরাত এসে থামলো লেকের মতো দেখতে সুইমিং পুলের পাশে। পূর্ণতা ইরাদের হাত ছেড়ে সামনে গিয়ে থামলো। এক পাশে একটা প্রকাণ্ড শিউলি গাছ, তারপর এক সারি বেলির শাড়ি শেষ হতেই দেখা গেল গন্ধরাজের শাড়ি। তাদের শেষে থোকায় থোকায় নুয়ে পড়া হাসনাহেনা, যার পাশেই একটা ফোয়ারা থেকে পানি গড়িয়ে পড়ছে সুইমিং পুলে। স্বচ্ছ নীল পানিতে দেখা যাচ্ছে বড় গামলায় রাখা মাটি, যেখান থেকে উঠে এসেছে লাল সাদা পদ্ম। স্বচ্ছ পানিতে ভেসে আছে কিছু জল মেজাই। এই সব কিছুর কেন্দ্রবিন্দু একদম মাঝে একজোড়া কপতি রাজহাঁস রাজকীয় ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে। পূর্ণতা দুহাত গালে রাখলো। ইরাদের দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, একদম আমার স্বপ্নের মতো। বাড়িটা কি এমনই ছিল? কিছু গাছ বেশ পুরনো। গাছের ক্রম হচ্ছে বড় বাবা, দাদা, বাবা, আমি। আর বাড়িটা একদমই এমন ছিল না। তাহলে? আগে ছিল পারিবারিক বাগান বাড়ি, এখন হচ্ছে পূর্ণ নন্দরমহল। আপনি আমার ডায়েরি পড়ে এমনটা করেছেন, তাই না? আমাকে এত স্পেশাল ফিল করেন কেন? ইরাদ হাতের মগটা পূর্ণতার গালে ঠেকিয়ে বলল, কারণ আপনি আমার জীবনের সবচেয়ে স্পেশাল। পূর্ণতা দ্রুত সরিয়ে বলল, আউচ, গরম। পরীক্ষা করলাম চা পানি হয়ে গিয়েছে কিনা। পূর্ণতা মুখ ফুলিয়ে বলল, অসভ্য লোক। ইরাদ মগ পূর্ণতার হাতে দিয়ে বলল, আপনারই তো। আপনি খাবেন না? আপনারটা কোথায়? একসাথে চা খেতে কিন্তু দারুণ লাগতো। অবশ্যই খাবো একসাথে, এক কাপে। আপনি চাইলেই একই চুমুকেও। বলেই ইরাদ ঠোঁট চেপে হেসে ফেলল। পূর্ণতা ইরাদের ইশারা ইঙ্গিতে কথা বলা বুঝতে পেরেছে। সে তা পাত্তা না দিয়ে কাপে চুমুক দিল, মুখ কুঁচকে বলল, চায়ের স্বাদ বেশ, তবে চিনি নেই।
ইরাত মগ ছিনিয়ে নিয়ে এক চুমুক দিল, অতঃপর পূর্ণতাকে ফেরত দিয়ে বলল। এবার টেস্ট করো। পূর্ণতার ঠোঁট উল্টে ফেলল। ড্রামার নায়ক লাগে আমাকে? হুম, আমার নায়িকা লাগে। পূর্ণতা চোখ মুখ কুঁচকে চা খাচ্ছিল। ইরাত মাঝে মাঝে নিয়ে এক চুমুক নিয়েছে। সে পূর্ণতার ভাবভঙ্গি বুঝতে পেরে বলল, ম্যাডাম, চিনি খাওয়া কমাতে হবে আপনাকে। এটা বেশ কঠিন। নো প্রবলেম, আমি আসি না চিনির বদৌলতে। পূর্ণতা মুখ ফুসকে বলে ফেলল, তো আমি আপনাকে খাবো? ইরাত বিনতি ভঙ্গিতে মাথা নেড়ে বলল, জैसे आपकी मर्जी। পূর্ণতা চোখ বড় বড় করে মুখ চেপে ধরল। ভাগ্যিস এখানে কেউ নেই, যদি কেউ শুনে ফেলতো। ইরাত হাসলো। পেছন থেকে এনে একটি সাদা গোলাপ ধরল পূর্ণতার সামনে। পূর্ণতার চোখ খুশিতে চকচক করে উঠল। ইরাত বলল, আমার ফুলের জন্য নিতান্তই মামুলি এক ফুল। পূর্ণতা গোলাপ হাতে নিয়ে ঘ্রাণ শুকল। শুভ্রতা তার মন ও মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। দূর থেকে তাদের এই দৃশ্য অবলোকন করছে ইকলাক। কোনো ঈর্ষা নয়, বরঞ্চ সে দেখতে চাইছে কিভাবে ইরাত ফুল দিয়ে পূর্ণতাকে অবাক করে দিয়েছে। মেয়েরা অবাক হতে পছন্দ করে। সে ঠিক করেছে এখন থেকে অর্শিকে ইমপ্রেস করার চেষ্টা করবে। ইরাদের সাথে ডিল হয়েছে, সে পূর্ণতাকে যেভাবে ইমপ্রেস করবে ইকলাবকেও তা জানাবে। মেয়েদের ইমপ্রেস করায় সে একদম চির। এমন সময় কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। অর্শিকে দেখা মাত্রই ইকলাব গোলাপ পেছনে লুকিয়ে ফেলল। সে এক্ষুনি প্রস্তুত নয়। অর্শি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ ইকলাবকে পরখ করে বলল, কি লুকাচ্ছ তুমি? ইকলাব ধরা পড়া চোরের মতো বলল, কই কিছু না তো। তুমি কারোর সাথে আলাপ করেছিলে, আমাকে দেখে লুকিয়ে ফেলেছো? দেখি। ইকলাব হতভম্ব হয়ে গেল। কি নির্মম পরিহাস আমার মতো একজন নিষ্পাপ যুবককে কেমন অপবাদ দেওয়া হচ্ছে। দ্বিধা হও ধরণী। অর্শি তার কর্ণপাত করল না, কোমরে হাত দিয়ে বলল, পেছনে কে আছে, বের করো। ইকলাবকে বেশ কষ্ট পেতে দেখা গেল। একজন নিষ্ঠুর রমণী তাকে অপবাদ দিয়েছে। সে আলগোছে একটি সাদা গোলাপ বের করে আনলো। অর্শি অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ইকলাব ঠোঁট এলিয়ে বলল, তোর জন্য। অর্শি অবাক হয়ে গোলাপটি হাতে নিল। অবুধ শিশুর মতো আঙুল দিয়ে একে একে গোলাপের পাপড়িগুলো ছুঁয়ে দেখল, যেন সে এই প্রথম গোলাপ দেখেছে। মুহূর্তেই অর্শির চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। সে যেন বিশ্বাস করতে পারছে না, ফের প্রশ্ন করল, সত্যি আমার জন্য? ইকলাব মাথা নেড়ে জানালো, সত্যি। অর্শি ফুলটি হাতে নিয়ে অষ্টাদশী কিশোরীর ন্যায় ছুটে যেতে লাগলো। ইকলাব অবাক হয়ে গেল। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মেয়েদের খুশি করা। ছেলেরা কেন জানি এই সহজ কাজটি করতে পারে না। ইকলাবও অর্শির পিছু পিছু হাঁটতে লাগলো। অর্শির খুশি দেখে মনে হচ্ছে প্রেম মানুষকে অষ্টাদশী কিশোরীতে পরিণত করে। ইকলাব দাঁড়িয়ে আছে। ইরাত তার হাতে কিছু জিনিসপত্র তুলে দিল। ইকলাব গজরাতে গজরাতে বলল, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, সময় মতো পৌঁছে যাবি। যাবো নে মারাও শালা। কতবার কেমন কথার বরখেলাপ করেছো। আটনায়র মারাইতে গেছে সে, স্যারের সামনে আমার রেপুটেশনের পুটকি মেরে দিছে। এবার হবে না তো? হলে হবে, আমার কি। রোমান্স নামের পালসাল করতে থাক, পরে হুগা মারাও খেয়ে নিস। ইরাত তাকে পিঠ চাপড়ে দিয়ে বলল, যা ভালো থাকিস। আরে এত হাইপার হচ্ছিস কেন? ইকলাব ইরাদের কাঁধে ধাক্কা দিয়ে বলল, যাচ্ছি, তুই গিয়ে রোমান্স কর। তা না হয় করব, সবার সাথে দেখা করে গেলে হতো না? হাসরের বিদায় নিয়ে তো যাচ্ছি না। ইরাত আর কথা বাড়ালো না। ও মানবে না, শুধু বেকার কাজ হবে। ইকলাব ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে চলে গেল। ইরাত কেমন যেন ভারী অনুভব করলো। অর্শি বসে আছে। অ্যানাউন্সমেন্ট বলা হয়েছে আর কিছুক্ষণ পরেই তাদের ফ্লাইটের জন্য চলে যেতে হবে ভেতরটায়। অর্শি উঠে দাঁড়ালো। 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। ইকলাবের চলে আসার কথা ছিল আরও আগে, সে আসেনি, হয়তো পিছুটান ছাড়তে পারছে না। অর্শি তার ছেলের হাসি হাসল। তার চাইতে পিছুটান বেশি বড় হয়ে গেছে। অবশ্য সে কবেই বা এত গুরুত্বপূর্ণ ছিল যে প্রায়োরিটি দিতে হবে। অর্শি এক পা করে এগিয়ে যেতে লাগলো। যতটা না এগোচ্ছে তার চেয়ে বেশি পিছু ফিরে দেখছে। 1 বার 2 বার 3 বার, মনে হচ্ছে এই বুঝি লোকটা আসবে।
অর্ষি ফের কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ অপেক্ষা করে আবার হেঁটে চলল। আর কখন আসবে, সময় তো ফুরিয়েই গেছে। তখনই পেছন থেকে কারো চেঁচিয়ে ওঠার আওয়াজে অর্ষির তড়িৎ গতিতে পেছন থেকে সামনে ফিরল। মনে হলো তার মানুষটা এসেছে। পেছন ফিরে অর্ষি দেখলো একটি ছেলে দৌড়ে তার প্রিয়তমাকে জড়িয়ে ধরেছে। অর্ষি ঠায় দাঁড়িয়ে রইল। যতটুকু আশায় বুক বেঁধে সে দাঁড়িয়েছিল তার চাইতে দ্বিগুণ ব্যথা বুকে ঘুরে দাঁড়ালো। মানুষটা আসেনি, আর কখনো আসবে না, অর্ষি বিড়বিড় করে বলল। জানো, এত কিছুর পরেও কোথাও একটা শুষ্ক বিশ্বাস ছিল তুমি আমার অভিমান ভাঙাতে আসবে। আমি কেমন বাজে আশা করি বলো তো। আমি যতবার তোমার দেওয়া দুঃখ ছাপিয়ে মাথা তুলে বাঁচতে চাই, ততবার তুমি কেমন যেন আমার নিত্য নতুন আক্ষেপ হয়ে আসো। আমি তবুও চাইতাম তুমি একটু আসো, আমার দুঃখ হয়ে এসো। দেখো না, আজ আমার অপেক্ষাটা কি বাজেভাবেই না ফুরালো। তুমি তবে আমার দুঃখ হয়েই থেকো, আমার অপেক্ষাদের মৃত্যু হোক। হ্যাঁ, অপেক্ষাদের মৃত্যু হোক। অর্ষি কথাটা শুনে দ্রুত গতিতে পেছন ফিরে তাকালো। ইকলাব তার খুব কাছে দাঁড়িয়ে থাকায় তার বাহুতে ধাক্কা খেলো। ইকলাব ঠোঁট এড়িয়ে দারুণ হাসলো। Am I late? অর্ষির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। সে ফুপিয়ে বলল, ভীষণ লেট। ইকলাব অর্ষির চোখ মুছিয়ে দিয়ে বলল, তুই এখনো বাচ্চা আছিস শিশি, কিছু হলেই এমন ব্যয় ব্যয় করে কেঁদে ফেলিস। অর্ষি মাথা নেড়ে বলল, এখন কেন এসেছো? আর যাওয়া লাগবে না। পিছুরান ছাড়তে কষ্ট হচ্ছে, ফাইন। সে তো ছাড়লেই আর 5 মিনিট, আগে ছাড়লে কি হতো? ইকলাব ভ্রু কুঁচকে ফেলল। এখানে 5 মিনিটের মামলা আসলো কেন? সময় তো শেষ, আমরা ফ্লাইট মিস করেছি। ইকলাব ঠোঁট চেপে আরেকবার হাসলো। অর্ষি কান্না থামিয়ে ইকলাবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রাগে তার নাকের পাটা ফুলে উঠেছে। ইকলাবের হাসি ক্রমান্বয়ে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে অর্ষির কান্না। ধৈর্য হারিয়ে সে চেঁচিয়ে উঠল, মজা নিচ্ছ তুমি আমাকে নিয়ে? আহা, এত রেগে যাচ্ছিস কেন? আমি যে মমকে কথা দিয়েছি তার কি হবে? তারা তো আমার অপেক্ষায় বসে থাকবে। তারা তো আর জানে না আমি তাদের গুণধর ছেলের জন্য ফ্লাইট মিস করেছি। ফ্লাইট মিস হয়নি, আমাদের ফ্লাইট আর 2 ঘন্টা পরে। কি? অর্ষি বিস্ময় নিয়ে তাকালো। সে যেন বিশ্বাস করতে পারছে না। ইকলাব মুখ ছোট করে বলল, সরি। তুমি আমাকে 4 ঘন্টা আগে সময় বললে, 2 ঘন্টা অপেক্ষা করেছিলে। আমিও বোকার মতো চেক করিনি। অর্ষির ক্রমশই কান্না পাচ্ছে। একটা মানুষ তাকে তার আবেগ নিয়ে এভাবে মজা উড়িয়ে দিল, সে টেরও পায়নি। অর্ষি 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল, তুমি সবসময় আমাকে নিয়ে মজা করো। আমি সরি। তুমি একটুও সরি না, আমি জানি। আর হবে না, সত্যি বলছি। অর্ষি দুপাশে মাথা নেড়ে বলল, তুমি ভীষণ বাজে। স্বার্থের এই দুনিয়ায় কারো চোখে নিজেকে হারানোর ভয় দেখতে ভালো লাগে? অর্ষি ইকলাবের দিকে ফিরে তাকালো, প্রশ্ন করল, আমাকে কাঁদিয়ে তুমি শান্তি পাও? পেলে বলো, তোমার শান্তির জন্য আমি এক জীবন কেঁদে পার করে দিতে পারবো। ইকলাব মাথা নাড়ল, নরম গলায় বলল, আজকের পর আর হবে না, প্রমিস? অর্ষি অভিমানী দুপাশে মাথা নাড়ল। ইকলাব তার সামনে একটি লাল গোলাপের বুকেট রাখলো, শীতল কণ্ঠে শুধালো, সরি। অর্ষি ফিরে দেখলো টকটকে লাল গোলাপগুলো। ইকলাব ফের বলল, আমি জানি আমি ভীষণ খারাপ, কিন্তু মানিয়ে নিতে হবে ইসি। অর্ষি মাথা নেড়ে বলল, ব্যাপার না, মানিয়ে নেব। আমাকে কষ্ট দিতে যদি তোমার ভালো লাগে, আমি হাসি মুখে তা মেনে নেব। ইকলাব দীর্ঘশ্বাস ফেলল। এক পাক্ষিক ভালোবাসার সাইড এফেক্ট। সে অর্ষির হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, ক্ষুধা লেগেছে, চল খাবো। অর্ষি চোখ মুছে নিল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আকরাম পেছন ফিরল। অর্ষির মুখের অবস্থা জাদা দেখে মনে হচ্ছে যে কোনো সময় হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না শুরু করবে। ইকলাব বিচলিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? সবাই এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। ইকলাব আশেপাশে লক্ষ্য করে দেখল সত্যিই সবাই তাদের বেশ আগ্রহ নিয়ে দেখছে। ভাগ্যটুকু তার বুঝে আসতেই সে মুখ চেপে হাসলো, ফের স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ তো? আমি এতক্ষণ কাঁদছিলাম, সবাই দেখছিল, এখন হাসছে আমায় নিয়ে। ইকলাব তার দিকে টিস্যু এগিয়ে দিল। এই জন্যই তো বলি, যেখানে সেখানে ভেবে করে কাঁদিস না ইসি। তুই শুনছিস আমার কথা? অর্ষি নাক মুছতে মুছতে বলল, তুমি যে আমাকে ইচ্ছে করে কাঁদাও তার বেলায়।
ইকলাব হাসলো। এই মেয়ের সাথে সে এক জীবন বয়ে নেয়ার ফোন দিয়ে এনেছে। কত সমুদ্র কাঁদবে আল্লাহ ভালো জানে। ইরাদ হাতের কাজ সেরে কল রিসিভ করলো। গ্রুপ কল। সবেমাত্র রাশেদ, ইকলাব, ইরাদ যুক্ত হয়েছে। রাশেদ প্রশ্ন করলো, পৌঁছেছিস? হ্যাঁ। ইরাদ কিছু ফাইল দেখতে দেখতে বলল, কি রে, কি অবস্থা? ইকলাব যেন